সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর শামীম রেজা। শামীম, স্বাগত আপনাকে। শিরোনাম দেখছি, বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, চাল নিয়ে প্রতারণা, হামলা প্ল্যানে মোদি। মানবজমিন, কঠিন চাপে পিএসসি, ভুয়া মামলা সাজিয়ে বাসায় গিয়ে চাঁদাবাজি। কি অদ্ভুত ব্যাপার। কালের কণ্ঠ, জীবনের ঐশী সফর হজ। আমার মনে হয় কাগজটা এটা নয়। কালের কণ্ঠ, খাদ্যপণ্যের ক্রেতার হাঁসফাঁস, বাড়ি ভাড়ায় চিড়ে সাপটা মধ্যবিত্ত। আমার দেশ, শাহবাগী গণজাগরণ মঞ্চের কুশীলবরা কে কোথায়। বর্ষার আগেই মশার দাপট, বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আমাদের সময় কোনো প্রস্তাবে শতভাগ একমত নয় দলগুলো। 10 বিভাগের তারুণ্যের কর্মসূচি হবে 4 শহরে। কালবেলা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হজ কার্যক্রমে নিশ্চিত হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। দেশ রূপান্তর নামেই তিনি কিংবদন্তি। 415 কোটি টাকার ঋণ অনিয়মে জড়িত সোনালী ব্যাংক এমডি। খবরের কাগজ, রাখাইনে করিডোর, সতর্কতায় গুরুত্ব। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে অস্থির বাজার। করতোয়া বর্ষার শুরুতেই বজ্রাঘাত, ভোটের দাবিতে তারুণ্যের সমাবেশ করবে বিএনপির 3 অঙ্গ সংগঠন। আপনারা কি নিশ্চয়ই জানেন আপনাদের পিএসসির খবরাখবর সম্পর্কে। সর্বশেষ যেটা হলো, পরীক্ষা বাতিল হলো, স্থগিত হলো। তো যা খবর আসছে পিএসসির থেকে, তাতে তো মনে হয় একটা অস্থিরতা বিরাজ করছে। পিএসসির আলোচনা নতুন না। আমাদের যে সমষ্টিক যে ভাবনাগুলো, আমাদের মধ্যে মতপথের পার্থক্য থাকতে পারে, কিন্তু কিছু জায়গাতে আমরা একমত ছিলাম এবং সেই জায়গাগুলো কিন্তু ভেঙে পড়ছে। এবং আমরা যে ধরনের প্রস্তাব নিয়ে আসছি, সেই প্রস্তাবে ভবিষ্যতে বাংলাদেশের এক ধরনের বহু জাতির, বহু ধর্মের মানুষ যে আদর্শ এবং যে ভিত্তিতে তারা বসবাস করতেন, যে অধিকারের কথা আমরা অধিকার বাস্তবায়ন না করতে পারলে আমরা করতাম, সেগুলো কিন্তু আমরা সরে যাচ্ছি সেখান থেকে। তার সঙ্গে আমাদের একাধিক নিরাপত্তা ঝুঁকি। আমাদের দেশের অভ্যন্তরে রোহিঙ্গারা আছেন, পাশের দেশের নিয়ন্ত্রণ কার হাতে সেটা আমরা স্পষ্ট জানি না। মায়ানমারের একটা প্রদেশ দিয়ে আপনি পুরো মায়ানমারকে চিহ্নিত করতে পারবেন না। এখন যে হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দেওয়ার কথা বলা হচ্ছে, সেটা দেওয়ার আগে কার সঙ্গে আলাপ করা হলো? এখন যদি প্রশ্নগুলো তোলা হয় যে এই নীতিগত সিদ্ধান্ত কারা কারা নিলেন, না, কিন্তু এটা তো অনেক কি আর কি মেজর ইস্যু। আমরা দ্বিতীয় প্রশ্ন যদি করি, কিসের ভিত্তিতে সিদ্ধান্তটা নেওয়া হলো? এবং তারপরে যদি আমরা প্রশ্ন করি যে আমাদের প্রধান রাজনৈতিক শক্তিগুলো বা আমাদের অন্যান্য যারা এখানে মত দিতে পারেন, তারা আসলে এটা সম্পর্কে অবহিত ছিলেন কিনা। এইবার আসুন, আপনি যে কথাই বলছেন যে কতটা মেজর ইস্যু এটা, আপনি দেশের অভ্যন্তরে যেটা আছে এখনো পর্যন্ত তাদের সমাধান করতে পারেননি। যেখানে আরাকান আর্মি দখল নিয়েছে, এই দখল নেবার পরেও আমাদেরকে অবহিত হতে হচ্ছে যে প্রায় 1 লক্ষের মতো রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে ঢুকেছেন। হয়তো সংখ্যা নিয়ে আমাদের বিতর্ক থাকতে পারে, এবং সরকারি পক্ষেও কিন্তু বিভিন্ন সময় বলা হয়েছে যে আমরা মানবিক কারণে তাদেরকে আসতে দিতে হয়েছে, কারণ সেখানে আর একটা মানবিক বিপর্যয়ের অবস্থা সৃষ্টি হয়েছে। গত বছর, মানে আমার যদি ভুল না হয়ে থাকে, অক্টোবর নভেম্বরের দিক থেকে সেখানে একটা মানবিক বিপর্যয়ের কথা কিন্তু আমরা আলোচনা করছিলাম। আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আমার নিজের মনে আছে, আমি নিজেও তুলেছিলাম যে দেখেন, সেখানে যদি দুর্ভিক্ষ দেখা দেয়, কারণ সেখানে কোনো রকম খাদ্য সরবরাহ নেই, তাদের বর্ডার সিল করা, তাদের প্রতিবেশী কোনো দেশের সঙ্গে তাদের সীমান্ত উন্মুক্ত নেই, তাদের অভ্যন্তরেও সীমান্ত উন্মুক্ত না, অর্থাৎ এক দেশের মধ্যে বিভিন্ন জায়গায় বর্ডারগুলো তারা সিল করে রেখেছেন, কারণ সেখানে সংঘর্ষ চলছে। এরকম একটা পরিস্থিতি, সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কিন্তু আশঙ্কা আছে। অতএব আমাদের সতর্ক থাকা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কথা বলা যে আবার যদি পুনরায় আসে, আমরা কিন্তু সেখানে লোক নিতে পারবো না। এরপরে আমরা জেনেছি যে মানবিক কারণে আরো কিছু লোক ঢুকেছেন এবং তাদেরকে জায়গা দিয়ে, সেই সংখ্যা 60,000 না 1 লক্ষ, সেটা হয়তো পরিসংখ্যানের আলোচনার বিষয়। এখন জাতিসংঘের সাথে যে আমরা এই ইন প্রিন্সিপাল আমরা একটা কথা দিয়ে আসলাম, এত বড় একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সুবিধাটা আগে বলি। সুবিধাটা কি হতে পারে? সুবিধা হতে পারে আমরা তাদেরকে মানবিক সাহায্য দিলাম, এবং মানবিক সাহায্যের এই প্যাসেজ বা হিউম্যানিটেরিয়ান প্যাসেজের বিনিময়ে আন্তর্জাতিকভাবে বেশ প্রশংসিত হলাম, যেমন আগে আমরা প্রশংসিত হয়েছে। একটা মানবিক বিপর্যয় থেকে তারা বাঁচলো। একটা বড় আর্গুমেন্টস হতে পারে যে
পুনরায় যে পরিমাণে লোক এখানে চলে আসার একটা সম্ভাবনা ছিল দুর্ভিক্ষের কারণে, না খেতে পারার কারণে বা সম্পদের এই মতো অপ্রতুলতার কারণে, তারা আসা বন্ধ হলো। এইটুকু আমাদের গুড আর্গুমেন্টস। এবার চ্যালেঞ্জগুলো যদি ধরি, যে আপনি যে এই যে প্যাসেজটা দিচ্ছেন, সে প্যাসেজের নিরাপত্তা বিধানের দায়িত্ব কার হাতে থাকবে, এবং সেই জায়গা কারোর দখলে চলে যাবে না। আপনি যে প্রদেশে ঢুকছেন সে প্রদেশ পূর্ণাঙ্গভাবে এখন আরাকান আর্মির হাতে না, তারা মংডু দখল করেছে একেবারে কংক্রিটলি, কিন্তু এর বাইরে এখনো সরকারি জান্তা বাহিনীর সেখানে নিয়ন্ত্রণ রয়েছে। পুরো মায়ানমার তো তাদের হাত ছাড়া হয়নি এখনো পর্যন্ত। এরকম একটা পরিস্থিতিতে এই রুট যে পরবর্তীতে অন্য কারোর হাতে চলে যাবে না। যেমন আমাদের এখনো পর্যন্ত আমরা জানি না আরাকান আর্মির সঙ্গে আমাদের যোগাযোগের অবস্থাটা কি। একজন বলেছেন আমাদের দায়িত্বশীল ব্যক্তি যে আমরা অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ স্থাপন করেছি তাদের সঙ্গে, ভালো কথা, কিন্তু তারা কিন্তু রোহিঙ্গাদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করেন না। এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজটা যদি হাত ছাড়া হয়ে যায়, যদি তাদের হাতে চলে যায়, কিংবা ধরেন জান্তা আর্মির হাতে প্যাসেজটা চলে যায়, এরপরে আসেন এটা ড্রাগ ট্রাফিকিং এর অন্যতম একটা জোন, সেটা যদি তাদের হাতে চলে যায়, এই একই প্যাসেজ দিয়ে যদি আবার পুনরায় লোক চলে আসার একটা সম্ভাবনা দেখা দেয়, উল্টা হয়, যদি লোক না থেমে যদি আবার এটার মধ্যে দিয়ে আসে। এবার আসুন অন্য ঝুঁকির কথাগুলো। আপনি পার্শ্ববর্তী দেশ এটাকে আপনি যুক্ত করেছেন কিনা ভারতকে, ভারত এটা জানে কিনা, ভারতের তাতে সম্মতি আছে। আপনি বলতে পারেন ভারতের সম্মতি আছে বা নেই তাতে স্বাধীন দেশ হিসেবে আমার খুব বেশি বিবেচ্য বিষয় কিনা, কিন্তু ভারত একটা মেজর প্লেয়ার এখানে। আপনি একটা প্যাসেজ দিচ্ছেন এবং সেই প্যাসেজ সম্পর্কে চীন জানে কিনা, ভারত জানে কিনা, বা জানলে চীনের অবস্থানটা কি এবং ভারতের অবস্থানটা কি। আপনার এত কৌশলগত বিষয় সবকিছু গণমাধ্যমে প্রকাশ করতে হবে সেটা আমরা বলছি না, কিন্তু প্রশ্ন হলো এই আলোচনাগুলো কাদের সঙ্গে করা হচ্ছে। সরকারের নিশ্চয় নিরাপত্তা বিষয়ক ঊর্ধ্বতন কয়েকজন ব্যক্তি আছেন, কেবল তাদের মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে কিনা, এই আলোচনার কিছু তো প্রকাশ্য হওয়া প্রয়োজন। না, কিন্তু আপদকালীন একটা সরকার এত মেজর ডিসিশন নিতে পারে কিনা, এই আমি ঝুঁকিগুলো বললাম, আমি সুবিধাগুলো বললাম। এখন এটা আমার তো সুস্পষ্টভাবে আমি মনে করি যে রিজিওনাল যে ফোর্সেসগুলো আছে, চীনের মতো শক্তি, তারা কি ভাবছে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজের ব্যাপারে, ভারত কি ভাবছে। আপনি ভারতের সঙ্গে যে ধরনের সম্পর্ক থাক না কেন, এটা দীর্ঘমেয়াদী একটা বিষয়, এবং অন্যান্য ঝুঁকিগুলোর কথা বললাম। তো এরকম একটা বিষয় ইন প্রিন্সিপাল দেবার আগে অনেকগুলো আলাপ আছে। এখন আমরা কি করতে পারি, যেটা আমার কাছে এখন মনে হচ্ছে, সেটা এক, যে আমি মনে করি যে এটার একটা পলিটিক্যাল ডায়ালগ দরকার, একটা রাজনৈতিক আলোচনা দরকার। মেজর যারা পলিটিক্যাল ফোর্সেস আছেন তাদের সঙ্গে আলাপ করা দরকার, তারা কি ভাবছেন। কে নির্বাচনের পরে আসলেন না আসলেন সেটা পরের কথা। এই মুহূর্তে বঙ্গোপসাগরের দিয়ে তাদের ওখানে ঢোকার যে অন্য যে দুটো পথ আছে, মংডু বা আর একটা যে জায়গা দিয়ে, সেই প্যাসেজটা ইনাফ কিনা। যদি আমাদের এইটা ব্যবহার না করে তাদের ওইটা ব্যবহারের পথ আরো স্পষ্ট করা যায়, যেটা ইতোমধ্যে কিছুটা আছে বা কিছুটা জাতিসংঘের প্রস্তাবে আছে, তাহলে আমরা এখনই এটা উন্মুক্ত করি কেন। আগে আমরা সেই যে বঙ্গোপসাগরে যে প্যাসেজ দুটো আছে বা সম্ভাব্য আছে, সেই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দুটো আগে আমরা দেখি যে সেটা কাজ করে কিনা, সেটা সম্ভাবনা সক্ষমতা আমরা বাড়াই, তারপরে আমরা চিন্তা করি। এখন একটা সরকার তার আছে, তার অবশ্যই তার জুরিসডিকশন আছে, সে চিন্তা ভাবনা করে একটা মত দিতে পারে ইন প্রিন্সিপাল, কিন্তু এটা যেন তেন সিদ্ধান্তের ব্যাপার না যে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম বা আমরা এটা যে একেবারে অপোজ করছি বা এটা দিচ্ছি না তা না। তার সঙ্গে আপনাকে মনে রাখতে হবে যে এই ধরনের প্যাসেজের অন্য দেশের সাফল্যগুলো কি। এটা ইউক্রেনে অসংখ্য চ্যালেঞ্জ তৈরি করেছে, এটা ইউক্রেনে একই রকম করা হয়েছে, এটা বসনিয়া হার্জেগোভিনার সময় করা হয়েছিল, সেখানে এটা ফেল করেছে। এমনকি মায়ানমারের ভেতরে আর একটা উদাহরণ আছে যেটা শান প্রদেশে এর আগে করা হয়েছিল, সেখানে এটা কাজ করেনি ঠিক মতো। তো একাধিক এরকম উদাহরণ দেওয়া যাবে যেখানে একটা বড় বহুমুখী চ্যালেঞ্জের তৈরি করেছে। এখন আমরা কতখানি এটার আসলে আমরা পোটেনশিয়াল বা সুবিধাগুলো চিন্তা করে কাজটা করছি, এবং তার চেয়ে যদি ঝুঁকির পরিমাণটা আমাদের বেশি হয় তাহলে আমাদের পুনর্ভাবনার প্রয়োজন আছে বিষয়টা। বিএনপি এবং জামাত কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে। বিএনপির একটা মন্তব্য দেখেছি যে তারা এক ধরনের একটা পলিটিক্যাল কনসালটেশনের কথা তারা বলেছে। আমি যেটা কালের কণ্ঠে দেখছি, রাখাইনকে মানবিক করিডোরে প্রশ্ন বিএনপি জামাতের আরেকটা প্রস্তাব আছে যেটা আবার অন্য আলোচনার জন্ম দেয়, যে চীনের কাছে তারা আরাকানে এক ধরনের স্বাধীন সার্বভৌম একটা ভিত্তিক ধরুন বিশেষ গোষ্ঠীর এক ধরনের প্রাধান্য দিয়ে তারা একটা স্বাধীন রাষ্ট্র গঠনের, এইটা আমি জানি না এই মুহূর্তে এটা নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে বা আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে আদৌ কোনো বাস্তবসম্মত প্রস্তাব এবং তা চীনের কাছে দেওয়া হচ্ছে আমি জানি না। সুতরাং যে প্রসঙ্গ তুলেছিলেন আমি এইভাবেই পুরোটা আবারও বলবো যে এক হলো আমাদের সুবিধা অসুবিধাগুলো অত্যন্ত সুচারুভাবে নিরূপণ করা, এবং আমার যদি বেনিফিটের চাইতে আমার রিস্ক ফ্যাক্টর বেড়ে যায় তাহলে আমার মনে হয় যে সেটা পুনর্ভাবনা করা, এবং দ্বিতীয় হচ্ছে যে আপনার অন্য অপশনগুলো এক্সপ্লোর করা, যে বঙ্গোপসাগর দিয়ে তাদের অঞ্চল দিয়ে যদি আমরা একটা সেফ প্যাসেজ তৈরি করতে পারি
এবং সেটা যদি কার্যকর হয় তাহলে আমাদের এটা এই মুহূর্তে যদি চিন্তা না করা যায় এবং অন্য যে রিজিওনাল ফোর্সেসগুলো আছে একেবারে সরাসরি নাম বলছে ভারত এবং চীন, এবং তাদের মতামতটা আমাদের কাছে স্পষ্ট হওয়া উচিত যে তারাও কি ভাবছেন। এবং আমাদের অভ্যন্তরে তো বললাম যে আমাদের রাজনৈতিক শক্তিগুলো, অন্য সামরিক বেসামরিক যারা বিশেষজ্ঞ আছেন, এবং এখানে একটা কথা কিছুটা এক সূত্রে গাঁথা যায় কিনা, এটা যেভাবে মানে এটা অগ্রগতি হয়েছে সেটাও একটু চিন্তার বিষয়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠান চলাকালে প্রসঙ্গটা উঠল। সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বললেন যে তারা মায়ানমারের আরাকান আর্মির সঙ্গে এক ধরনের যোগাযোগ স্থাপন করেছেন। এরপরে আমরা সাবেক একজন অত্যন্ত ঊর্ধ্বতন গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তাকে বলতে শুনলাম যে একটা সেফ প্যাসেজ তৈরি করা যেতে পারে বাণিজ্যিক কারণে, ব্যবসা বাণিজ্য বা অন্য কিছু সুবিধা দিক দিয়ে। এরপরে গ্র্যাজুয়ালি আমরা প্রোগ্রেসগুলো লক্ষ্য করছি যে সরকার একজন ব্যক্তিকে আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হলো, এটা আরো গ্রেটার অথরিটি দিয়ে। এবং তারপরে আমরা আরো পরপর বিবৃতি শোনার পরে আমাদের এই বিষয়ক যিনি দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আছে তিনি জানালেন সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। এখন এই আলোচনা ইয়েস নো করবার আলোচনা না। আমরা এই অনুষ্ঠানে বসে এটা এমন কোনো মত দিচ্ছি না যে করব কি করব না, আমরা বিভিন্ন দিকগুলো তুলে ধরবার চেষ্টা করলাম। বাকিটা আমার মনে হয় যে যারা রাজনৈতিক শক্তি আছেন তাদেরও কথা বলার প্রয়োজন আছে, অন্য যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে তাদের কথা বলার প্রয়োজন আছে, সামরিক বেসামরিক যারা আছেন যারা কথা বলার অবস্থানে আছেন তাদেরও বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করা। এটা আমি মনে করি না যে এককভাবে একমাত্রিকভাবে সিদ্ধান্তটা নেওয়া উচিত। ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম আর একটা কাগজে দেখলাম, মামলা বাণিজ্যে ধ্বংস হচ্ছে দেশ। গতকালও বোধহয় কিছুটা আলোচনা ছিল এটা নিয়ে যে এই মামলা দিলে আমরা কি করব, এবং অনেকটা বোধহয় ব্রিফিংয়েও বলা হয়েছে যে পুলিশের কাছে যখন মামলা যায় পুলিশ কি করবে, আগে তো সে মামলাটা গ্রহণ করবে। এটা আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের বক্তব্য বোধহয় না আসলেই ভালো হতো। এটার ঠিক আছে, পুলিশ প্রাথমিকভাবে তো আর একেবারে তদন্ত করতে পারে না, কিন্তু একটা তো ব্যবস্থা থাকতে হবে যে মিথ্যা মামলা যার ইচ্ছা সে দেবে। এবং পরের দিন অবশ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা স্পষ্ট করেছেন যে 300-400 ব্যক্তির নামে যখন মামলা দেওয়া হয় বা নামবিহীন যখন বিরাট মামলা দেওয়া হয় তখন সেটাতে একটা অসুবিধা তৈরি। আমি মনে করি যে বিবৃতিগুলো খুব চিন্তাভাবনা করে দেওয়া, এবং যদি দীর্ঘদিনেরও কোনো প্র্যাকটিস থেকে থাকে এইভাবে নেওয়া সেটা ইমিডিয়েটলি পরিবর্তন করা। আমি যদি গত রেজিমের উদাহরণ দিই যে আইসিটিতে কিংবা ডিজিটাল সিকিউরিটি একটা যখন মামলা দেওয়া হতো তখন তো খোঁজখবর নিয়েও মামলা দেওয়া হয়েছে, হয়নি? সে মামলাগুলো তো বাস্তব ভিত্তি ছিল না, বহু রকম আলোচনা জন্ম দিয়েছে সেগুলো। তো আমি আগে জানতাম না মামলা নিলেই বা কি, আর তদন্ত করে গায়েবী মামলা হচ্ছে, তাহলে আমি পার্থক্য কি দেখলাম? আমি বলছি আগে তদন্ত করে আপনি জানাতেন যে হ্যাঁ অমুকের বিরুদ্ধে মামলা নেওয়া যাচ্ছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বা আইসিটিতে মামলা নেওয়া যাচ্ছে, আর এখন আপনি গায়েবে দিয়ে আপনি যার ইচ্ছা সে মামলা দিচ্ছে। এটা তো কোনো গুড গভর্নেন্সের উদাহরণ না। আমরা তো এই সময় একটা গুড গভর্নেন্সের এক্সাম্পল চেয়েছিলাম যে আমরা যে এত গালাগাল করছি জায়গা রাজনৈতিক সরকার এই করেছেন, তাহলে গুড গভর্নেন্সের এক্সাম্পলটা কি দাঁড়াচ্ছে? এবং সেটা তো অন্যতম একটা জায়গা, রুল অফ লর অন্যতম জায়গা পুলিশের, এটা তো সেটা কেন ব্যর্থ হব? মানে কেন এরকম মামলা যাবে? ঠিক আছে, মানলাম যে পুলিশের পক্ষে ওই মুহূর্তে সম্ভব না, তাহলে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করুন। এবং একই সঙ্গে তদন্ত হতে হতে যাতে তিনি হ্যারাস না, অবশ্য আইন উপদেষ্টা বলেছেন, আসিফ নজরুল সাহেব বলেছেন যে কাউকে গ্রেপ্তার করা অন্য কিছু করা যাবে না, এবং ঠিক আছে এটা তো মানে বলা হচ্ছে কিন্তু এটা তো কার্যকর হচ্ছে না, মামলা তো ঠিকই চলছে। কিছুটা ওই ঊর্ধ্বতন কর্মকর্তা আভাসও দিয়েছেন যে এইভাবে যদি গায়েবী মামলা থাকে, অসংখ্য ব্যক্তির নামে একটা ঘটনায় মামলা থাকে, তাহলে তো এক ধরনের ব্যবস্থাপনারও একটা সংকট দেখা দেয়। আমি মনে করি যে এগুলো বিবৃতি দেওয়ার আগে চিন্তা ভাবনা করে বিবৃতি দেওয়া এবং এক ধরনের কঠোর বার্তা দেওয়ারও প্রয়োজন আছে। সেটাও আমি মনে করি সরকারের দিক থেকে প্রয়োজন, যে চাইলেই কেউ মামলা দিয়ে দেবে